জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা এবং জানিয়ে দেব বিগত আমলে 18 থেকে 20 বিলিয়ন ডলার পাচার হয়েছে গভর্নর। আরও জানিয়ে দেব বুধবার সকালে মুক্তি পাচ্ছেন জামায়াত নেতা আজহার এবং জানিয়ে দেব দেখা গেছে চাঁদ সৌদিতে ঈদ 6 জুন। সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশে চলমান রাজনৈতিক উত্তেজনার কারণ কি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত। জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের সফরে জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। 27 মে দিবাগত রাত 2টা বেজে 10 মিনিটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টোকিওর উদ্দেশ্যে রওনা হন। সফরকালে তিনি নিক্কেই ফোরামে ফিউচার অব এশিয়া সম্মেলনে অংশগ্রহণ করবেন এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এই সফরের মূল লক্ষ্য বাংলাদেশে দক্ষ জনশক্তি রপ্তানি, মাতারবাড়ি মহেশখালী প্রকল্পসহ জাপানি বিনিয়োগ বৃদ্ধি এবং জাইকার সঙ্গে উন্নয়ন সহযোগিতা জোরদার করা। সফরে 7টি সমঝোতা স্মারক সই হতে পারে এবং সামরিক খাত ছাড়া অন্যান্য বিষয়ে আলোচনা হবে। বন্ধ হয়ে যাওয়া ঢাকা টোকিও সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালুর বিষয়টি আলোচনায় থাকবে। পাশাপাশি $1 বিলিয়ন স্বল্প সুদের ঋণ সহায়তা চাওয়া হবে। অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে ডক্টর ইউনূস আন্তর্জাতিক অঙ্গনে বেশ সক্রিয়। এর আগে তিনি নিউ ইয়র্ক, আজারবাইজান, মিশর, সুইজারল্যান্ড, চীন, থাইল্যান্ড, কাতার ও ভ্যাটিকান সফর করেন। বিগত আমলে 18 থেকে 20 বিলিয়ন ডলার পাচার হয়েছে গভর্নর। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানিয়েছেন, বিগত সরকারের আমলে 18 থেকে 20 বিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 2,19,600 কোটি থেকে 2,44,000 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এই অর্থ ফেরত আনতে 3 থেকে 5 বছর সময় লাগতে পারে বলে তিনি মন্তব্য করেন। 27 মে দুপুরে বিএফআইইউর 2023-24 অর্থবছরের বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান। গভর্নর জানান, যুক্তরাজ্যে থাকা কিছু সম্পদ ইতিমধ্যে জব্দ করা হয়েছে এবং বিদেশে অবৈধ সম্পদ জব্দের কার্যক্রম এগিয়ে চলছে। পাচারকৃত অর্থ ফেরত আনতে আন্তঃ মন্ত্রণালয়ের উদ্যোগ এবং বিধিবিধান সংশোধনের কথা উল্লেখ করেন তিনি আরও জানান, এখন পর্যন্ত কেবল ব্যক্তিগত হিসাব জব্দ করা হয়েছে, কোনো ব্যবসায়িক অ্যাকাউন্ট নয়, যাতে ব্যবসায়িক পরিবেশে বিঘ্ন না ঘটে। এছাড়া ব্যাংক খাত পুনর্গঠনের অংশ হিসেবে কিছু ব্যাংক মার্জ বা অবসায়নের প্রয়োজন হতে পারে। প্রাথমিকভাবে ইসলামী ব্যাংকগুলোকে মার্জ করে সরকারের আওতায় আনার পরিকল্পনার কথাও জানান তিনি। এছাড়া প্রতিবেদন অনুযায়ী 2023-24 অর্থ বছরের সন্দেহজনক লেনদেনের সংখ্যা 17,345টি, যা আগের বছরের তুলনায় 23% বেশি। বুধবার সকালে মুক্তি পাচ্ছেন জামায়াত নেতা আজহার। জামায়াত ইসলামী নেতা ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম 71-এর মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেয়ে আগামীকাল বুধবার সকালে মুক্তি পাচ্ছেন। 27 মে মঙ্গলবার রাতে জামায়াতের মিডিয়া প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার সকাল 9:30টায় আজহারুল ইসলামকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় পিজি হাসপাতাল প্রিজন সেল থেকে মুক্তি দেওয়া হবে। এ সময় দলীয়ভাবে তাকে শুভেচ্ছা ও অভ্যর্থনা জানানো হবে। এই রায় বাংলাদেশের আইনি ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত, কারণ এটাই প্রথম রিভিউ আবেদনের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ মামলায় কারো খালাস পাওয়া। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের 7 সদস্যের বেঞ্চ পূর্বের সব রায় বাতিল করে তাকে খালাস দেন। এর ফলে 2014 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড এবং পরবর্তীতে আপিল বিভাগে তা বহাল রাখার রায় কার্যত বাতিল হয়ে যায়। আদালত রায়ে বলেন, অন্য কোনো মামলা না থাকলে আজহারুল ইসলামকে অবিলম্বে মুক্তি দিতে হবে। দেখা গেছে চাঁদ সৌদিতে ঈদ 6 জুন। সৌদি আরবে জিল হজ মাসের চাঁদ দেখা গেছে, ফলে দেশটিতে আগামী 5 জুন পবিত্র হজ এবং 6 জুন শুক্রবার ঈদুল আজহা উদযাপিত হবে। সৌদি সুপ্রিম কাউন্সিল 27 মে মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে। এর মাধ্যমে 28 মে থেকে হিজরি 1446 সনের জিল হজ মাস শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা যাওয়ায় হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে এবং জিল হজের 9 তারিখ অর্থাৎ 5 জুন পালিত হবে আরাফা দিবস, যেদিন হাজিরা আরাফাতের ময়দানে সমবেত হন। পরদিন 10 জিলহজ অর্থাৎ 6 জুন ঈদুল আজহা। এদিকে বাংলাদেশে কবে ঈদ উদযাপিত হবে তা নির্ভর করছে স্থানীয়ভাবে চাঁদ দেখার উপর। 28 মে বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসবে। চাঁদ দেখা গেলে পরদিন থেকে জিল হজ মাস গণনা শুরু হবে এবং ঈদুল আজহা বাংলাদেশে 7 বা 8 জুন অনুষ্ঠিত হতে পারে। বাংলাদেশে চলমান রাজনৈতিক উত্তেজনার কারণ কি? অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার বর্তমানে এক জটিল রাজনৈতিক সংকট ও সামাজিক অস্থিরতার মুখোমুখি। গণতান্ত্রিক পুনর্গঠনের প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করলেও বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজ এবং নিরাপত্তা বাহিনীর অংশ থেকে চাপ ও বিরোধিতার মুখে সরকারের কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হচ্ছে।
প্রধান সংকটগুলো আপনাদের সুবিধার্থে উল্লেখ করছি। নির্বাচন বিতর্ক। সরকার আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের কথা বললেও নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি। বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়, অন্যথায় ইউনূস সরকারের প্রতি সমর্থন বজায় রাখা কঠিন বলে হুঁশিয়ারি দিয়েছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের মত দিয়েছেন, যা সরকারের উপর চাপ বাড়িয়েছে। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংস্কার সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাচনের বিপক্ষে। সংস্কার নিয়ে অচলাবস্থা। ইউনূস সরকারের 6টি বড় প্রাতিষ্ঠানিক সংস্কার প্রস্তাব এখনও বাস্তবায়নের মুখ দেখেনি। জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে কিছু অগ্রগতি, যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও বিচার বিভাগের স্বাধীনতা হলেও আরও বড় সংস্কার নিয়ে তীব্র মতবিরোধ রয়েছে। দ্বিতীয় দফা সংলাপ জুনের প্রথম সপ্তাহে শুরু হওয়ার কথা। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। বিক্ষোভ, ধর্মঘট ও সমাবেশের ফলে ঢাকা ও অন্যান্য শহরে জনজীবন ব্যাহত হচ্ছে। শিক্ষক, কর্মচারী, রাজনৈতিক কর্মী ও নাগরিকদের ক্রমবর্ধমান প্রতিবাদ আইন শৃঙ্খলা পরিস্থিতিকে জটিল করে তুলছে। জনগণ শঙ্কিত যে পরিস্থিতি শিগগিরই নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণা। এই মাসে আওয়ামী লীগের রাজনৈতিক নিবন্ধন স্থগিত করা হয়েছে, যা কার্যত দলটিকে নির্বাচন থেকে বাইরে রাখছে। এতে নির্বাচনের অংশগ্রহণমূলকতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। প্রেস সচিবের মতে, এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় একটি যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ এখন নির্বাচনের সময় ও কাঠামো নির্ধারণ, সংস্কারের অগ্রগতি নিশ্চিত করা এবং রাজনৈতিক শক্তিগুলোর আস্থা অর্জন। যদি এই বিষয়গুলো দ্রুত সমাধান না হয়, তাহলে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা আরও গভীরতর হওয়ার আশঙ্কা রয়েছে।